আজ তোমাদের জন্য যে গল্পটি নিয়ে আসলাম সেটা বাসুরের ছেলে সোহাগকে নিয়ে। আমার নাম শিউলি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে প্রায়ই ভাবি জীবনটা কেমন অদ্ভুত। মাত্র 2 মাস আগেও আমার জীবনটা ছিল অন্যরকম। বাবা মায়ের আদরের মেয়ে, কলেজে পড়ি, বন্ধুদের সাথে আড্ডা দিই, সব কিছুই ছিল রঙিন প্রজাপতির মতো। কিন্তু ভালোবাসার টান সব রঙকে এক করে দিয়ে এমন এক পথে নিয়ে এলো যেখানে বাস্তবতার কঠিন রূপটা আমি প্রথমবার দেখতে পেলাম। আমার আর তুষারের বিয়েটা ছিল একটা প্রেমের পরিণতি। তবে সেই প্রেমটা কোনো পার্কে বা রেস্তোরাঁয় বসে হয়নি, হয়েছিল একটা চলন্ত ট্যাক্সিতে। সেদিন কলেজ থেকে বাড়ি ফেরার পথে খুব বৃষ্টি হচ্ছিল, কোনো রিক্সা পাচ্ছিলাম না। হঠাৎ করেই একটা খালি ট্যাক্সি আমার সামনে এসে দাঁড়ালো। চালকের আসনে বসা ছেলেটাকে দেখে কেন জানি একটা নির্ভরতা অনুভব করলাম। আমি ট্যাক্সিতে উঠে বসলাম। সারাটা পথ আমরা তেমন কোনো কথা বলিনি, শুধু জানালার কাছ দিয়ে ঝুম বৃষ্টি দেখছিলাম। বাড়ি ফিরে ভাড়া মিটিয়ে আমি নামতে যাব, এমন সময় চালক অর্থাৎ তুষার আমাকে বলল, আপনার মোবাইলটা সিটের উপর পড়ে গেছে। আমি ধন্যবাদ দিয়ে মোবাইলটা নিয়ে বাড়ি চলে এলাম। কিন্তু বাড়ি পেয়ে ঢোকার কিছুক্ষণ পরই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি আমার পার্সটা ট্যাক্সিতে ফেলে এসেছি, আর সেখানে আমার কলেজের আইডি কার্ড, কিছু জরুরি কাগজপত্র আর সামান্য কিছু টাকা ছিল। আমি ভেবেছিলাম ওগুলো আর ফেরত পাবো না। কিন্তু পরের দিন সকালে কলিং বেলের শব্দে দরজা খুলে দেখি তুষার দাঁড়িয়ে আছে, তার হাতে আমার পার্স। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আপনি আমার বাড়ির ঠিকানা কিভাবে পেলেন? সে হেসে বলল, আপনার আইডি কার্ডে ঠিকানা লেখা ছিল, ভাবলাম জরুরি কাগজপত্র থাকতে পারে, তাই দিয়ে গেলাম। ছেলেটার সততা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এই যুগে যেখানে মানুষ সুযোগে সদ্ব্যবহার করতে এক মুহূর্তও ভাবে না, সেখানে একটা ছেলে এতগুলো জরুরি জিনিস পেয়েও ফিরিয়ে দিয়ে গেল। সেই দিন থেকেই আমাদের পরিচয়, তারপর বন্ধুত্ব এবং অবশেষে ভালোবাসা। তুষার দেখতে যেমন সুদর্শন ছিল, তার মনটাও ছিল ততটাই পরিষ্কার। যখন আমাদের সম্পর্কটা গভীর হলো, আমি বাবাকে সব খুলে বললাম। বাবা সব শুনে বললেন, ঠিক আছে, ছেলেটাকে একবার আমাদের বাসায় আসতে বলিস। বাড়িতে নিয়ে আয়। আমি তুষারকে নিয়ে এলাম। বাবা তুষারকে দেখে পছন্দ করলেন। তার ব্যবহার, কথাবার্তা বাবার ভালো লাগলো। কিন্তু যখন বাবা তার পেশার কথা শুনলেন, তখন তার মুখটা কালো হয়ে গেল। তিনি সাফ জানিয়ে দিলেন, একজন ট্যাক্সি চালকের হাতে আমি আমার মেয়ের ভবিষ্যৎ তুলে দিতে পারি না। এই বিয়ে কিছুতেই সম্ভব নয়। বাবার কঠোর মনোভাব দেখে আমি ভেঙে পড়লাম। একদিকে বাবার সম্মান, অন্যদিকে তুষারের প্রতি আমার ভালোবাসা। আমি অনেক চেষ্টা করেছিলাম বাবাকে বোঝানোর, কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল ছিলেন। অবশেষে আমি জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিলাম। আমি তুষারকে পালিয়ে বিয়ে করলাম। যেদিন বাড়ি ছাড়ি, বাবা শুধু একটা কথাই বলেছিলেন, আজ থেকে তুই আমার জন্য মৃত। এই বাড়ির দরজা তোর জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে গেল। বাবা সেই কথাটা আজও আমার কানে বাজে। আমি জানি বাবা আমাকে কতটা ভালোবাসতেন। তার অবাধ্য হয়েছিলাম বলে তিনি হয়তো কষ্ট পেয়েছিলেন, কিন্তু আমার বিশ্বাস ছিল একদিন তিনি আমাকে ক্ষমা করে দেবেন। শ্বশুর বাড়িতে আমার নতুন জীবন শুরু হলো। বাড়িটা বেশ বড় হলেও কেমন যেন ফাঁকা ফাঁকা। আমার শ্বশুর শাশুড়ি দুজনেই মারা গেছেন। একজন ননদ ছিল, তারও বিয়ে হয়ে গেছে অনেক দিন আগে। তাই এই বাড়িতে আমি আর তুষার, মাত্র 2 জন মানুষ। বাড়িটা শহরের কোলাহল থেকে একটু দূরে, বেশ নিরিবিলি একটা জায়গায় অবস্থিত। প্রথম প্রথম আমার খুব ভালো লাগতো। সারা দিন তুষারের জন্য অপেক্ষা করতাম। সে কাজ থেকে ফিরলে আমরা একসাথে গল্প করতাম, রান্না করতাম। আমাদের ছোট্ট সংসারে ভালোবাসার কোনো কমতি ছিল না। তুষার সারা দিন ট্যাক্সি চালাতো। যা আয় হতো তা দিয়ে আমাদের কোনো মতে চলে যেত, কিন্তু মাস শেষে হাতে কিছুই থাকতো না। আমি বুঝতে পারছিলাম শুধু আবেগ দিয়ে জীবন চলে না, ভবিষ্যতের জন্য সঞ্চয় করাটাও জরুরি। তুষারও বিষয়টা নিয়ে খুব চিন্তিত ছিল। সে প্রায়ই বলতো, শিউলি, তোমাকে তো আমি কোনোদিন কোনো ভালো শাড়ি কিনে দিতে পারলাম না, কোথাও ঘুরতে নিয়ে যেতে পারলাম না, আমার খুব কষ্ট হয়। আমি তাকে সান্ত্বনা দিয়ে বলতাম, আমারও সব কিচ্ছু লাগবে না, তুমি আমার পাশে আছো, এইটাই আমার জন্য অনেক। কিন্তু ভেতরে ভেতরে আমরা দুজনেই বুঝতে পারছিলাম এভাবে বেশি দিন চলতে পারে না। আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে,
আমাদের সন্তানদের কথা ভাবতে হবে। হবে। একদিন রাতে তুষার আমাকে খুব গম্ভীর হয়ে বলল, শিউলি, আমি একটা বড় সিদ্ধান্ত নিয়েছি। আমি তার মুখের দিকে তাকিয়ে বললাম, কি সিদ্ধান্ত? তুষার আমাকে বলল, আমি বিদেশ চলে যাব। কথাটা শুনে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি বললাম, বিদেশ? মানে আমাকে একা রেখে তুমি কিভাবে যাবে? তুষার বলল, পাগলি, সারা জীবনের জন্য তো যাচ্ছি না। আমার এক বন্ধু কুয়েতে থাকে। সে বলেছে ওখানে গেলে আমি ভালো টাকা আয় করতে পারবো। আমি কিছু টাকা ধার করে ভিসার ব্যবস্থা করব। 5টা বছর যদি কষ্ট করে কাটাতে পারি, তাহলে ফিরে এসে আমাদের আর কোনো অভাব থাকবে না। আমরা একটা সুন্দর জীবন শুরু করতে পারবো। তার কথাগুলো যুক্তিযুক্ত হলেও আমার মন মানছিল না। এই ফাঁকা বাড়িতে আমি একা থাকবো কিভাবে? আমি বললাম, তুষার, তুমি চলে গেলে আমি এখানে একা থাকতে পারবো না। আমার খুব ভয় করবে। তুষার বলল, তুমি তোমার বাবার বাড়িতে গিয়ে থাকো না কিছুদিন। কথাটা শুনে আমার চোখে জল চলে এলো। আমি বললাম, তুমি তো সব জেনে শুনেও এটা বললে। বাবা আমাকে কোনোদিনও তার বাড়িতে উঠতে দেবেন না। আমি সেই মুখ নিয়ে বাবার সামনে দাঁড়াতে পারবো না। আমার কথা শুনে তুষারও চিন্তায় পড়ে গেল। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তাহলে একটা কাজ করা যেতে পারে। আমি জিজ্ঞেস করলাম, কি? সে বলল, আমার বড় ভাইয়ের একটা ছেলে আছে, নাম সোহাগ। সে এবার কলেজে উঠেছে, পড়াশোনায় খুব ভালো। আমি যদি ওকে এখানে রেখে যাই, ও এখানে থেকেই পড়াশোনা করবে আর তোমার দেখভালও করতে পারবে। তোমার একজন সঙ্গীও হবে। আমি বললাম, সোহাগ কি আমাদের খেয়াল রাখতে পারবে? ও তো এখনো অনেক ছোট। তুষার হেসে বলল, ছেলেটা বয়সে ছোট হলেও অনেক বুদ্ধিমান আর ছটপটে। তুমি ওকে দেখলে বুঝতে পারবে। আমি আর কি বলবো, ভবিষ্যতের কথা ভেবে আমি রাজি হয়ে গেলাম। তুষারকে বললাম, ঠিক আছে, তুমি সোহাগকে নিয়ে এসো। এর কয়েকদিন পর তুষার তার ভাসুরের ছেলে সোহাগকে আমাদের বাড়িতে নিয়ে এলো। সোহাগকে দেখে আমি কিছুটা অবাকই হলাম। ছেলেটার বয়স 17-18 হবে, কিন্তু তাকে দেখতে আরও পরিণত মনে হয়। লম্বা, ভরসা আর চোখে মুখে একটা বুদ্ধির ছাপ। সে আমাকে সালাম দিয়ে বলল, কাকিমা ভালো আছেন? তার বিনয়ী ব্যবহারে আমি মুগ্ধ হলাম। তুষার টাকা পয়সা জোগাড় করে বিদেশ যাবার প্রস্তুতি শুরু করলো। নিতে শুরু করলো। এই কয়েকটা দিন আমার যে কিভাবে কেটেছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল আমার পৃথিবীটা বুঝি শূন্য হয়ে যাচ্ছে। অবশেষে সেই দিনটা এলো। তুষার এয়ারপোর্টের দিকে রওনা হওয়ার আগে সোহাগকে ডেকে বলল, সোহাগ, তোর কাকিমার দিকে খেয়াল রাখিস। ওর যেন কোনো অসুবিধে না হয়। যে কোনো সমস্যায় আমাকে ফোন দিবি। সোহাগ মাথা নেড়ে বলল, কাকা, আপনি কোনো চিন্তা করবেন না। আমি কাকিমার খেয়াল রাখব। আপনি নিশ্চিন্তে যান। তুষার চলে গেল। পুরো বাড়িটা যেন এক মুহূর্তে শ্মশানের মতো নীরব হয়ে গেল। আমার বুকের ভেতরটা হাহাকার করে উঠল। আমি ঘরের দরজা বন্ধ করে অনেকক্ষণ কাঁদলাম। আমাদের বাড়িতে মোট 3টে ঘর। একটাতে আমি থাকতাম, পাশের ঘরটা সোহাগকে দেওয়া হলো, আর একটা ঘর খালিই পড়ে থাকত। সোহাগ খুব শান্তশিষ্ট ছিলে। সে নিজের কাজ নিজে করত, আমার কোনো কাজেই হস্তক্ষেপ করত না। তবে সে আমার প্রতি খুব খেয়াল রাখত। আমি ঠিকমতো খেয়েছি কিনা, আমার কোনো অসুবিধে হচ্ছে কিনা, এসব বিষয়ে সে সবসময় খোঁজ নিত। প্রথম প্রথম সোহাগের সাথে আমার তেমন কথা হতো না। সে তার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকত। আমি দেখতাম সে গভীর রাত পর্যন্ত জেগে পড়াশোনা করে। মাঝে মাঝে যখন তার পড়তে ভালো লাগতো না, তখন সে আমার ঘরে এসে বসত, আমার সাথে গল্প করত, জিজ্ঞেস করত, কাকিমা, আপনার কোনো অসুবিধে হচ্ছে না তো? আমি বলতাম, না বাবা, তুমি আছো তাই কিছুটা সাহস পাই। সে আমাকে আমার পড়াশোনার কথা জিজ্ঞেস করত। আমি বলতাম, আমি ইন্টারমিডিয়েট শেষ করেছিলাম। অনার্সে ভর্তি হওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু তার আগেই বিয়েটা হয়ে গেল। সোহাগ বলতো, কাকিমা, আপনি চাইলে এখনো পড়াশোনা শুরু করতে পারেন। আমি আপনাকে সাহায্য করব। তার এই আন্তরিক ব্যবহার আমার খুব ভালো লাগতো। আমি ভাবতাম, যাক,
তুষার একটা ভালো কাজ করে গেছে। ছেলেটা আমার একাকিত্ব অনেকটাই দূর করে দিয়েছে। মাঝে মাঝে সে নিজের হাতে চা বানিয়ে আমার জন্য নিয়ে আসতো। আমি অবাক হয়ে বলতাম, এসব তুমি কেন করছো? সে হাসি মুখে বলতো, কাকা আমাকে আপনার খেয়াল রাখতে বলে গেছে, এটা আমার দায়িত্ব। কিন্তু কিছুদিন যেতেই আমার মনে একটা অদ্ভুত অস্বস্তি শুরু হলো। তুষার চলে যাওয়ার পর থেকে বাড়িটা বড্ড বেশি শূন্য মনে হতে লাগলো। রাতের নিস্তব্ধতা যেন আমাকে গিলে খেতে আসতো। আমি সারা দিন মন খারাপ করে বসে থাকতাম। সোহাগ আমার অবস্থা বুঝতে পারত। সে আমাকে হাসি খুশি রাখার জন্য অনেক চেষ্টা করত, মজার মজার গল্প শোনাতো। একদিন রাতে আমি একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখলাম। আমি দেখলাম গভীর রাতে কেউ একজন আমাদের বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে। লোকটার মুখটা অন্ধকারে ঢাকা, কিন্তু তার চোখ দুটো অদ্ভুতভাবে চকচক করছে। আমি ভয়ে চেষ্টা করেও চিৎকার করতে পারছিলাম না। আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি ধড়মড় করে উঠে বসলাম। আমার সারা শরীর ঘামে ভিজে গেছে, বুকটা জোরে জোরে ধড়ফড় করছে। আমি তাড়াতাড়ি এক গ্লাস জল খেলাম, কিন্তু আমার ভয় কিছুতেই কমছিল না। আমি মনে মনে ভাবলাম, এ কি স্বপ্ন দেখলাম আমি? তাহলে কি আমাদের বাড়িটা সত্যি সুরক্ষিত নয়? এই নির্জন জায়গায় যে কোনো সময় তো যে কোনো বিপদ হতে পারে। আমার মনটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছিলাম না। পরের দিন সকাল থেকে আমার মনটা খুব অস্থির হয়ে রইল। রাতের দুঃস্বপ্নটা কিছুতেই মাথা থেকে তাড়াতে পারছিলাম না। আমি বারবার বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম সবকিছু ঠিক আছে কিনা। সোহাগ আমার অবস্থা দেখে জিজ্ঞেস করল, কাকিমা, আপনার কি শরীর খারাপ? আপনাকে খুব চিন্তিত লাগছে। আমি তাকে স্বপ্নের কথা বলতে গিয়েও থেমে গেলাম। ভাবলাম ছেলেটাকে ভয় পাইয়ে দিয়ে লাভ নেই, তাই প্রসঙ্গ এড়িয়ে বললাম, না, তেমন কিছু না, এমনিতেই শরীরটা ভালো লাগছে না। কিন্তু আমার মনের ভেতরটা সারাক্ষণ খচখচ করছিল। আমি সোহাগকে ডেকে বললাম, সোহাগ, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? সে বলল, হ্যাঁ কাকিমা, বলুন। আমি বললাম, তুমি কি প্রতিদিন এত রাত জেগে পড়াশোনা করো? সোহাগ একটু হেসে বলল, হ্যাঁ কাকিমা, আমার লক্ষ্য অনেক বড়, তাই একটু বেশি পরিশ্রম করতে হয়। আমি আবার জিজ্ঞেস করলাম, তুমি ঠিক কখন ঘুমাও? সে বলল, আমি সাধারণত রাত 4টে পর্যন্ত পড়ি, তারপর ফজরের আজান দিলে নামাজ পড়ে ঘুমাই। তার কথা শুনে আমি অবাক হলাম। একটা কলেজের ছাত্রের এত রাত জেগে পড়ার কি দরকার? আমি বললাম, তুমি তো এখনো ছোট ক্লাসে পড়ো, তাহলে তোমার এত রাত জেগে পড়াশোনা করতে হয় কেন? সে বলল, কাকিমা, আমি অনেক বড় ইঞ্জিনিয়ার হইতে চাই, তাই এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। দিনে তো বাড়ির ছোটখাটো কাজ করতে হয়, তাই পড়ার তেমন সুযোগ পাই না। রাতটাই আমার পড়ার জন্য সবচেয়ে ভালো সময়। তার যুক্তিগুলো আমার কাছে ঠিক বিশ্বাসযোগ্য মনে হলো না। আমার মনে একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করলো। সোহাগ কি আমার সাথে মিথ্যে কথা বলছে? সে কি সত্যি রাত জেগে পড়াশোনা করে, নাকি এটা শুধু একটা বাহানা? তার আসল উদ্দেশ্যটা কি? এই সব প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। আমি সিদ্ধান্ত নিলাম আমি সোহাগের ব্যাপারে একটু খোঁজ নেব। পরদিন দুপুরে আমি আমার ভাসুর অর্থাৎ সোহাগের বাবাকে ফোন করলাম। ফোনটা ধরতেই তিনি বললেন, কেমন আছো বৌমা, সব ঠিকঠাক আছে তো? আমি বললাম, হ্যাঁ বাবা, আমি ভালো আছি, আপনাদের খবর কি? কিছুক্ষণ এদিক ওদিকের কথা বলার পর আমি আসল প্রসঙ্গে এলাম। আমি জিজ্ঞেস করলাম, বাবা, একটা কথা জানার ছিল, সোহাগ যখন আপনাদের বাড়িতে ছিল তখনও কেমন পড়াশোনা করত? মানে ও কি রাত জেগে পড়তো? আমার প্রশ্নটা শুনে সোহাগের বাবা যেন আকাশ থেকে পড়লেন। তিনি অবাক হয়ে বললেন, কিসের পড়াশোনা? ও তো বই হাতে নিতেই চাইতো না। সপ্তাহে একদিন কলেজে যেত, আর বাকি সময় বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আর খেলে বেড়াতো। রাতে পড়াশোনা করতে বসতো না বললেই চলে। যদি কখনো বসতো, বড়জোর আধ ঘন্টা। কেন বৌমা, হঠাৎ এই প্রশ্ন? ও কি কোনো সমস্যা করছে? তার কথাগুলো শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, না না বাবা, কোনো সমস্যা না। ও তো এখানে এসে খুব পড়াশোনা করে, রাত জেগে পড়ে, তাই এমনিই জিজ্ঞেস করলাম।
ফোনটা রেখে আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। তাহলে সোহাগ আমার সাথে দিনের পর দিন মিথ্যে কথা বলে যাচ্ছে, কিন্তু কেন? একটা ছেলে কেন শুধু শুধু রাত জাগবে? তাহলে কি আমার দেখা দুঃস্বপ্নটা শুধু স্বপ্ন ছিল না? তাহলে কি সোহাগেরও কোনো খারাপ উদ্দেশ্য আছে? আমার ভেতরটা ভয় আর সন্দেহে কাঁপতে শুরু করলো। ভাসুরের শেষ কথাটা আমার কানে বাজছিল, সোহাগকে একটু চোখে চোখে রেখো, ও ছোট তো। তাহলে কি আমি যাকে এতদিন বিশ্বাস করে এসেছি সে আসলে অন্য কেউ? আমি যাকে ভালো ছেলে ভাবছি সে কি ততটা ভালো নয়? সোহাগের বাবার সাথে কথা বলার পর থেকে আমার পৃথিবীটাই যেন ওলটপালট হয়ে গেল। যে ছেলেটাকে আমি আমার ভাইয়ের মতো দেখতাম, যার উপর বিশ্বাস করে তুষার আমাকে রেখে গেছে, সেই ছেলেটাই আমার সাথে এত বড় মিথ্যাচার করছে। আমার মনটা বিষিয়ে উঠল। এখন তার প্রতিটি কথা, প্রতিটি আচরণ আমার কাছে অভিনয় মনে হতে লাগলো। সে যখন আমার জন্য চা নিয়ে আসতো, আমার মনে হতো এর পেছনেও কোনো উদ্দেশ্য আছে। সে যখন আমার সাথে হেসে কথা বলতো, আমার সেই হাসিটাকে মেকি মনে হতো। আমি এখন তাকে চোখে চোখে রাখতে শুরু করলাম। সে কি করে, কোথায় যায়, কার সাথে কথা বলে, সবকিছুর ওপর আমি নজর রাখতে লাগলাম। কিন্তু আমি বাইরে থেকে কিছুই বুঝতে পারছিলাম না। সে দিনের বেলায় বাড়ির টুকটাক কাজ করত, বিকেলে একটু খেলতে যেত, আর রাতে নিজের ঘরে দরজা বন্ধ করে দিত। আমি কয়েকবার রাতে চুপি চুপি তার ঘরের দরজার কাছে কান পেতে শোনার চেষ্টা করেছি। ভেতর থেকে কোনো পড়ার আওয়াজ পাইনি, শুধু মাঝে মাঝে মোবাইলে কিছু একটা করার শব্দ পেতাম। আমার সন্দেহটা আরও ঘনীভূত হলো। তাহলে সে রাত জেগে পড়াশোনা করে না, মোবাইল ব্যবহার করে। কিন্তু সারা রাত ধরে মোবাইলে কি করে সে? আমার মাথায় নানা রকম কুচিন্তা আসতে লাগলো। এই নির্জন বাড়িতে আমি একা একজন মহিলা, আর আমার সাথে থাকে একটা অচেনা স্বভাবের ছেলে। ওর মিথ্যা কথা বলার কারণে আমার মনে হচ্ছিল যে কোনো সময় কোনো অসুবিধাজনক ঘটনা ঘটে যেতে পারে। আমি রাতে ঠিকমতো ঘুমাতে পারতাম না। একটু শব্দ হলেই আমার ঘুম ভেঙে যেত। আমি ভয়ে জড়সড় হয়ে বসে থাকতাম। আমার মনে হচ্ছিল এই বুঝি সোহাগের কোনো অদ্ভুত উদ্দেশ্য আছে এবং সে আমার ঘরের দিকে আসছে। আমার নিজেকে খুব অসহায় লাগতো। তুষারকে ফোন করে সব কথা খুলে বলবো, সেই উপায়ও ছিল না। সে বিদেশে নতুন কাজে গেছে, এই সময় তাকে এসব কথা বলে চিন্তা বাড়াতে চাইনি। আর বাবাকে তো বলার কোনো প্রশ্নই ওঠে না। আমি কার কাছে সাহায্য চাইব কিছুই বুঝতে পারছিলাম না। আমি সিদ্ধান্ত নিলাম আমাকেই কিছু একটা করতে হবে। আমাকে তার আসল উদ্দেশ্যটা খুঁজে বের করতে হবে। আমি তাকে সরাসরি কিছু জিজ্ঞেস করতে পারছিলাম না, কারণ তাতে সে হয়তো সতর্ক হয়ে যাবে। তাই আমি অন্য পথ ধরলাম। আমি ঠিক করলাম আমি তাকে পরীক্ষা করব। একদিন রাতে আমি সোহাগের জন্য কফি বানিয়ে নিয়ে তার ঘরের দরজায় নক করলাম। সে দরজা খুলতেই আমি বললাম, সোহাগ, এখনো পড়ছিস? নি, কফি খা, পড়তে পড়তে ঘুম চলে আসবে না। সোহাগ একটু অবাক হলেও কফির মগটা হাতে নিয়ে বলল, ধন্যবাদ কাকিমা, আপনি কেন কষ্ট করতে গেলেন? আমি তার ঘরের ভেতরে উঁকি মেরে দেখলাম টেবিলের ওপর দুটো বই খোলা, কিন্তু তার হাবভাব দেখে মনে হলো না সে পড়ছিল। আমি বললাম, আমার একা একা ভালো লাগছিল না, ভাবলাম তোর সাথে একটু গল্প করি। সোহাগ সাথে সাথে বলল, হ্যাঁ চলুন না কাকিমা, অনেকক্ষণ ধরে পড়ছি, আমারও আর ভালো লাগছে না। আমি মনে মনে ভাবলাম, বাহ, যেই আমি গল্পের কথা বললাম অমনি পড়ার ক্লান্তি চলে গেল। আমি সোহাগের ঘরে একটা চেয়ারে বসলাম। সে তার বইপত্র গুছিয়ে আমার সামনে বসল। আমি তার সাথে সাধারণ গল্প শুরু করলাম, তার কলেজ, বন্ধুবান্ধব, গ্রামের বাড়ির কথা ইত্যাদি। সেও খুব স্বাভাবিকভাবেই সব প্রশ্নের উত্তর দিচ্ছিল। তার আচরণে কোনো অস্বাভাবিকতা খুঁজে পেলাম না। আমি বললাম, সোহাগ, তোমার কাকা চলে যাওয়ার পর থেকে আমার একদম ভালো লাগে না। বাড়িটা কেমন যেন গিলে খেতে আসে। তোমার সাথে একটু গল্প করলে আমার সময়টা কেটে যায়। সোহাগ বলল, কাকিমা, আপনার যখনই একা লাগবে আমাকে ডাকবেন, আমি চলে আসব। আমি বললাম, তাহলে তোমার পড়াশোনার কি হবে? সে খুব ভাবে বলল, আরে, একদিন পড়াশোনা না করলে কিচ্ছু হবে না। আপনার ভালো লাগাটা তার চেয়ে বেশি জরুরি। তার এই কথাগুলো আমার সন্দেহের আগুনে ঘি ঢালল। যে ছেলে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য রাত দিন এক করে ফেলছে, সে এত সহজে পড়াশোনা ছাড়তে রাজি হয়ে গেল। আমি ঠিক করলাম এই পরীক্ষাটা আমি চালিয়ে যাব। পরদিন রাতে আমি আবার তার জন্য খাবার নিয়ে গেলাম। আমি বললাম, সোহাগ, চলো আজ আমরা একসাথে বসে গল্প করি। রোজ রোজ একা খেতে আর ভালো লাগে না। সোহাগ এক কথায় রাজি হয়ে গেল। সে বলল,
তাহলে তো অনেক ভালো হয় কাকিমা। আসলে আমিও বিভিন্ন গল্প শুনতে ভালোবাসি। আমি বললাম, তাহলে আমরা প্রতিদিনই গল্প করব, কেমন? সে খুশিতে উজ্জ্বল হয়ে বলল, তাহলে তো আরও ভালো হয়, আমার গল্প শুনতে খুব ভালো লাগে। আমি বললাম, তাহলে তুমি প্রতিদিনই পড়াশোনা বাদ দেবে? সে একটু চিন্তা না করে বলল, তাতে কোনো সমস্যা নেই, আমি দিনে কিছুটা সময় পড়ে নেব, রাতের বেলা আপনার সাথে গল্প করব। তার এই আচরণে আমি প্রায় নিশ্চিত হয়ে গেলাম যে পড়াশোনার ব্যাপারটা পুরোপুরি একটা নাটক, কিন্তু তার আসল উদ্দেশ্যটা কি সেটা আমি এখনো বুঝতে পারছিলাম না। সে কি শুধু আমার সঙ্গ পাওয়ার জন্য এসব করছে, নাকি এর পেছনে আরো গভীর কোনো ষড়যন্ত্র আছে? আমার ভয়টা আরো বেড়ে গেল। আমি এখন তার সাথে কথা বলার সময়ও একটা দূরত্ব বজায় রাখতে শুরু করলাম। কয়েকদিন পর আমি তাকে বললাম, সোহাগ, তুমি তো রাত জেগে থাকোই, একটা কাজ করতে পারবে? সে বলল, বলুন কাকিমা, কি করতে হবে? আমি বললাম, আমার রাতের বেলা খুব ভয় করে, তুমি কি রাতে আমার ঘরের বাইরের বারান্দায় একটু বসে থাকতে পারবে? তাহলে আমি একটু ঘুমাতে পারতাম। আমি ভেবেছিলাম আমার এই প্রস্তাবে সে হয়তো অবাক হবে বা আপত্তি করবে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে সে সাথে সাথে রাজি হয়ে গেল। সে বলল, ঠিক আছে কাকিমা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আজ থেকে আপনার ঘরের বাইরেই থাকব। তার এই সহজ সম্মতি আমার কাছে আরও রহস্যময় মনে হলো। কোনো ছেলে এত সহজে এমন একটা প্রস্তাবে রাজি হতে পারে? আমি ভাবলাম, আমি কি নিজের বিপদ নিজেই ডেকে আনলাম? সেই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। আমি নিজের ঘরে দরজা বন্ধ করে শুয়ে আছি, কিন্তু আমার চোখে এক ফোঁটাও ঘুম নেই। আমার সমস্ত মনোযোগ পড়ে আছে দরজার বাইরে। আমি জানি সোহাগ বারান্দায় একটা চেয়ারে বসে আছে, কিন্তু সে কি সত্যিই বসে আছে, নাকি অন্য কিছু করছে? আমার মনে হচ্ছিল প্রতিটা মুহূর্ত যেন এক একটা যুগের মতো দীর্ঘ। বাইরের ঝিঝি পোকার ডাকও আমার কাছে অচেনা কোনো ষড়যন্ত্রের শব্দ বলে মনে হচ্ছিল। আমি কান খাড়া করে রেখেছিলাম। কিছুক্ষণ পর পর আমি একটা হালকা খচখচ শব্দ শুনতে পাচ্ছিলাম। আমার মনের মধ্যে ভয় কাজ করছিল। আমি কাকে ডাকবো, কি করব, কিছুই ভেবে পাচ্ছিলাম না। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আমি মনে মনে আল্লাহকে ডাকছিলাম আর ভাবছিলাম, তুষারকে যদি একবার জানাতে পারতাম। এভাবে প্রায় 2-3 ঘন্টা কেটে গেল। আমি আর সহ্য করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল এভাবে ভয়ে ভয়ে বাঁচার চেয়ে সরাসরি মোকাবিলা করাই ভালো। আমি মনে সাহস সঞ্চয় করে বিছানা থেকে উঠলাম। দরজার কাছে গিয়ে এক ঝটকায় দরজাটা খুলে ফেললাম। দরজা খুলতেই আমি যা দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম সোহাগ চেয়ারে বসে নেই। সে বারান্দার গ্রিল ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। আমাকে দেখে সে অবাক হয়ে বলল, কাকিমা, আপনি এখনো ঘুমাননি? কোনো সমস্যা? আর তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? সোহাগ আমার গলার স্বরে কিছুটা থতমত খেয়ে গেল। সে বলল, কাকিমা, তেমন কিছু না, আমি শুধু দেখছিলাম চারপাশটা ঠিক আছে কিনা। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমার ভেতরে জমে থাকা সমস্ত ভয়, রাগ আর সন্দেহ একসাথে বেরিয়ে এলো। আমি চিৎকার করে বললাম, মিথ্যা কথা বলবে না সোহাগ, আমি সব জানি। তুমি পড়াশোনার নামে নাটক করছো। তোমার বাবা আমাকে সব বলে দিয়েছেন। বলো, সত্যি করে বলো, তোমার আসল উদ্দেশ্য কি? কেন তুমি এই বাড়িতে এসেছো? কেন তুমি রাত জেগে থাকো? আমার চিৎকারে সোহাগ একদম হতভম্ব হয়ে গেল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, কাকিমা, আপনি আমাকে ভুল বুঝছেন। বিশ্বাস করুন, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি বললাম, তাহলে তুমি মিথ্যা কথা বললে কেন? কেন বললে যে তুমি পড়াশোনা করার জন্য রাত জাগো? সোহাগ কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখ দুটো ছলছল করে উঠল। সে মাথা নিচু করে বলল, আমি আপনাকে চিন্তায় ফেলতে চাইনি তাই। আমি তার কথা শেষ করতে না দিয়ে বললাম, আর কোনো নাটক করতে হবে না। আমি তোমার আসল রূপ চিনে ফেলেছি। তুমি এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তোমার মতো একটা মিথ্যেবাদী প্রতারকের সাথে এক মুহূর্ত থাকতে পারবো না। আমার কথাগুলো যেন তীরের মতো গিয়ে তার বুকে বিঁধল। সে মুখ তুলে আমার দিকে তাকালো। তার চোখে ছিল রাজ্যের বিস্ময় আর গভীর এক কষ্ট। সে ভাঙা গলায় বলল, আপনি আমাকে এত বড় অপবাদ দিলেন কাকিমা। ঠিক আছে, আমি যদি আপনার ভয়ের কারণ হয়ে থাকি, তাহলে আমি এক্ষুনি চলে যাচ্ছি। এই বলে সে তার ঘরের দিকে পা বাড়ালো। সোহাগ যখন তার ঘরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো, আমার মনের ভেতরটা হঠাৎ করেই কেঁপে উঠল। আমি কি খুব বেশি বলে ফেললাম?
ছেলেটার চোখে যে কষ্টটা আমি দেখেছি সেটা কি অভিনয়ের হতে পারে? কিন্তু পরক্ষণেই আমার মনের সন্দেহগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠল। না, আমি ঠিকই করেছি। এমন একটা রহস্যময় ছেলের সাথে এক ছাদের নিচে থাকা নিরাপদ নয়। সোহাগ তার ঘর থেকে একটা ছোট ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে এলো। সে শেষবারের মতো আমার দিকে তাকিয়ে বলল, কাকিমা, আপনি আমাকে ভুল বুঝেছেন। আমি এখন বুঝতে পারছি আপনি আমাকে নিয়ে কতটা সন্দেহ করেছেন। আমি আছি সন্দেহ থেকে আপনাকে মুক্তি দিতে চাই। আমি কেন রাত জেগে থাকতাম আপনি জানেন? আমি তার দিকে তাকিয়ে রইলাম। সে বলতে শুরু করল, যেদিন কাকা বিদেশ চলে যায় সেদিন এয়ারপোর্টে যাওয়ার আগে সে আমাকে আলাদা করে ডেকে নিয়েছিল। সে আমাকে বলেছিল, সোহাগ, আমি আমার সবচেয়ে মূল্যবান সম্পদ আমার শিউলিকে তোর ভরসায় রেখে যাচ্ছি। বাড়িটা খুব নির্জন জায়গায়, ওর একা থাকতে ভয় করবে। তুই শুধু ওর সঙ্গী হবি না, ওর রক্ষকও হবি। তোর কাকিমার যেন কোনো অসম্মান না হয়, বাড়ির যেন কোনো ক্ষতি না হয়, সেই দায়িত্ব আজ থেকে তোর। আমি কাকাকে কথা দিয়েছিলাম আমি আমার জীবন দিয়ে হলেও আপনার এবং এই বাড়ির নিরাপত্তা দেব। সোহাগীর কথাগুলো শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। সে বলে চলল, এই বাড়িতে আসার কয়েকদিন পর আমি বুঝতে পারি জায়গাটা সত্যি খুব একটা নিরাপদ নয়। রাতে মাঝে মাঝে অচেনা লোকের আনাগোনা দেখা যায়। আমি যদি আপনাকে এসব বলতাম আপনি আরও বেশি ভয় পেয়ে যেতেন, তাই আমি আপনাকে কিছুই বলিনি। আমি সিদ্ধান্ত নেই আমি রাত জেগে বাড়িটা পাহারা দেব। কিন্তু আমি যদি আপনাকে বলতাম যে আমি পাহারা দেওয়ার জন্য রাত জাগছি, তাহলে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারতেন না, আপনিও আমার সাথে জেগে থাকতেন। তাই আমি পড়াশোনার একটা অজুহাত দিয়েছিলাম, যাতে আপনি ভাবেন আমি নিজের কাজেই ব্যস্ত আছি এবং আপনি শান্তিতে ঘুমাতে পারেন। তার প্রতিটি কথা আমার বুকের ভেতরটায় হাতুড়ির মতো আঘাত করছিল। আমি রাতে ফজরের আজানের পরে ঘুমাতাম, এটা ঠিক, কিন্তু আমি তেমন একটা পড়াশোনা করতাম না, এটাও সত্য। আমি কিছুক্ষণ বই নিয়ে বসে থাকতাম, তারপর উঠে সারা বাড়িটা ঘুরে দেখতাম। আপনার ঘরের দরজাটা বাইরে থেকে ঠিক আছে কিনা সেটা বারবার দেখে আসতাম। আমার হাতে এই লাঠি আর টর্চ লাইটটা সবসময় থাকতো, যাতে কোনো বিপদ হলে আমি মোকাবেলা করতে পারি। যে রাতে আপনি দুঃস্বপ্ন দেখেছিলেন সেদিন রাতে সত্যি সত্যি দুটো লোক আমাদের বাড়ির পেছনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। আমি আলো জ্বালতেই ওরা পালিয়ে যায়। আমি শুধু আপনার এবং এই বাড়ির নিরাপত্তার জন্যই নিজের ঘুম, নিজের আরাম ত্যাগ করে রাত জেগে থাকতাম, আর আপনি সেটাকেই সন্দেহ করলেন। ঠিক আছে কাকিমা, আমার দায়িত্বে হয়তো কোনো ভুল ছিল, আমি আপনাকে বিশ্বাস জোগাতে পারিনি। আমি এখনই এই বাড়ি থেকে চলে যাচ্ছি। সোহাগের কথা শেষ হতেই আমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে শুরু করলো। আমার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছিল। আমি এ কি করেছি? যে ছেলেটা নিজের কাকার দেওয়া কথা রাখার জন্য, আমাকে সুরক্ষিত রাখার জন্য নিজের রাতের ঘুম হারাম করেছে, নিজের আরামকে বিসর্জন দিয়েছে, আমি তাকেই সন্দেহ করেছি, তাকেই প্রতারক মিথ্যাবাদী বলেছি। আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ বলে মনে হচ্ছিল। আমি দৌড়ে গিয়ে সোহাগের পথ আটকে দাঁড়ালাম। আমি তার হাত দুটো ধরে কান্নায় ভেঙে পড়লাম। আমি বললাম, বাবা, আমাকে ক্ষমা করে দে, তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোকে চিনতে পারিনি, আমি অনেক বড় পাপ করে ফেলেছি। আমি তোর মতো একজন ভালো ছেলেকে ভুল বুঝেছি। তুই বয়সে আমার চেয়ে অনেক ছোট, কিন্তু তোর বুদ্ধি, তোর বিবেক আমার চেয়ে অনেক বড়। তোর কাকা ঠিকই বলেছিল, তুই অনেক বুদ্ধিমান। আমিই বোকা, আমিই তোকে চিনতে পারিনি। দয়া করে আমাকে ছেড়ে যাস না। তুই চলে গেলে আমি এই বাড়িতে এক মুহূর্তও থাকতে পারবো না। আমার কান্নায় সোহাগের মনটাও গলে গেল, তার চোখ দিয়েও জল গড়িয়ে পড়ল। সে আমার হাত ধরে বলল, কাঁদবেন না কাকিমা, আপনি আমার মায়ের মতো। আপনি আমাকে যা বলেছেন তা আপনার ভয়ের কারণে বলেছেন, এতে আপনার কোনো দোষ নেই। আমারই উচিত ছিল আপনাকে সব খুলে বলা। আমি বললাম, না বাবা, সব দোষ আমার। আমি তোকে চিনতে দেরি করে ফেলেছি। তুই আমাকে ক্ষমা না করলে আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। সোহাগ আমার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, আমি আপনার উপর কোনো রাগ বা অভিমান করিনি কাকিমা, আপনি শান্ত হন। সেই রাতে আমি আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা পেয়েছিলাম। আমরা যা দেখি বা যা শুনি তার পেছনেও একটা অন্য গল্প থাকতে পারে। শুধু সন্দেহের বশে কোনো মানুষকে বিচার করাটা সবচেয়ে বড় অন্যায়। সোহাগ সেদিন আমার শুধু রক্ষকই ছিল না, সে আমার অহিক হয়ে উঠেছিল। সে আমাকে শিখিয়েছিল বিশ্বাস আর ভালোবাসার আসল অর্থ। আমাদের সম্পর্কটা সেদিন থেকে আরও পবিত্র, আরও মজবুত হয়ে গিয়েছিল।